আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা দ্রুত সেশনটি শুরু করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আশা করব সবাই দ্রুত জয়েন করবেন। আমরা ওই দিন শর্ট টাইম ক্লাসটা শুরু করতে চাই। সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। হোপফুলি সব ঠিক আছে। আমরা উইদিন শর্ট টাইম ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। মধ্যে অনেকেই জয়েন করেছেন। হ্যাঁ স্যার, আফটার লং টাইম, দীর্ঘ 6 মাস পর আবার স্যার। না, দীর্ঘ 6 মাস হবে না, অনেকদিন পরে আপনাদের সাথে আমি জয়েন করছি, এটা সত্য, অনেকদিন পরেই। তবে আমাদের একটা ব্যাড নিউজ আছে, ভেরি ব্যাড নিউজ, স্যাড নিউজ। আমাদের নুসরাত ম্যাম হসপিটালাইজড, উনি অসুস্থ। সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনাদের ক্লাস নিয়েছেন একটু আগেই আমরা, এটা অবশ্যই আমাদের মিডিল স্কুলের জন্য একটা ব্যাড নিউজ যে উনি অসুস্থ। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। যাই হোক, দীর্ঘ সময় পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সাউন্ড কম হচ্ছে, একজন বলছেন সাউন্ড কম হচ্ছে। হোপফুলি সাউন্ড আপনারা ঠিকভাবে পাবেন। স্যার, আপনার দীর্ঘায়ু কামনা করছি। যে গরম পড়তেছে স্যার, সবাই অসুস্থ, সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। নাফিজা আক্তার জয়েন করেছে, সুলতান আলম সহ অনেকে আপনারা জয়েন করেছেন। সেলিমউদ্দিন রাজু জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করছেন। ফিয়ামানিল্লাহ, তোফাইল আহমেদ, শফিক কমেন্ট করেছে। কেউ অসুস্থ? অসুস্থ হচ্ছে আমাদের নুসরাত ম্যাম। স্যার, একটা শব্দ হচ্ছে বলেছেন সৌরভ চন্দ্র রয়, একটা সাউন্ড হচ্ছে। আচ্ছা, সম্ভবত এসির একটা সাউন্ড আসতেছে। ওকে, আরও জহিরুল ইসলাম জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করেছেন। কসমস সাউন্ড হচ্ছে, একজনে বলেছেন কসমস সাউন্ড হচ্ছে। নমস্কার। আচ্ছা, কসমস হচ্ছে কোনা দেখি। 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 এখন ঠিক আছে মনে হয়। সাউন্ডটা ঠিক আছে কিনা বলবেন। হ্যাঁ, আদাব অনেকে বলেছেন। সাউন্ড ক্লাস দেখতে পাচ্ছি না। মাইনুল হাসান মোহন, সাউন্ড ক্লিয়ার আছে?
কমেন্টে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড তো ভেরি মাচ ক্লিয়ার। অনেকদিন পরে আপনার ক্লাস পেলাম, থ্যাংক ইউ আব্দুল কাদের। সাউন্ড ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। নড়াচড়া করলে হচ্ছে জাস্ট, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, আশা করি সাউন্ডটা দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ড ক্লিয়ার, একজন বলেছেন সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ম্যামের কী হয়েছে? ম্যাম ভীষণ ভালো ক্লাস নিতেন, হ্যাঁ ইনশাল্লাহ সামনেও নিবে, একটু অসুস্থ উনি। তো যাই হোক আমার লোক চেঞ্জ হয়েছে যাই হোক ইনশাল্লাহ আশা করি লোক দ্রুত আমরা ফেরত আসবো। এতদিন শুধু আনঅফিসিয়ালি দেখতাম, আজকে প্রথম ক্লাস করছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। না আমি অনেকগুলো ক্লাস আপনাদের নিব, আমি দীর্ঘ সময় আসলে ক্লাস থেকে ব্রেকে ছিলাম, আমাদের টিচাররা ক্লাস নিয়েছে, ফাইনালি আমি আপনাদের সাথে জয়েন করেছি। যাই হোক আমরা আজকে এভিডেন্স অ্যাক্ট নিয়ে ক্লাস নিব। আমরা এভিডেন্স অ্যাক্টে যে বিষয়গুলো আলোচনা করব, আমরা জুডিশিয়ারি এবং বার কাউন্সিল দুইটি অ্যানালাইসিস করে এভিডেন্স অ্যাক্টে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে প্রিলিমিনারিতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এভিডেন্স অ্যাক্ট নিয়ে যদি আমরা একেবারেই আপনার হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে যদি আমরা ডিসকাশন করি, তাহলে সেক্ষেত্রে সে বিষয়গুলো রিটার্নও কিন্তু কভার করবে। কিন্তু আমাদের যেহেতু প্রিলিমিনারি ক্লাস এবং রিটার্ন ক্লাস সম্পূর্ণ আলাদা, আমরা ক্লাসগুলো এমনভাবে ডিল করব যাতে আমাদের কমপ্লিটলি প্রিলিমিনারি কমপ্লিট হয়ে যায়, এবং একই বিষয় নিয়ে আপনাদের কিন্তু আপনার হচ্ছে আবারও আপনার শব্দ ঠিক আছে, নীলুফার জেনি বলছেন জিরি জিরি শব্দ হচ্ছে, ঠিক আছে নীলুফার জেনি বলছেন জিরি, না এখন ঠিক আছে, দেন হচ্ছে আবারও রিটেন ক্লাস হবে। তো যাই হোক আমরা আজকে প্রিলিমিনারি ক্লাস স্টার্ট করতে চাই। প্রিলিমিনারি এভিডেন্স মোস্ট ইম্পর্টেন্ট, যেটাতে জুডিশিয়ারিতে 2 থেকে 3টা প্রশ্ন করা হয় প্রতি বছরই, আর এভিডেন্স আর বার কাউন্সিলেতে প্রশ্ন আসেই। জুডিশিয়ারিতেও যেহেতু প্রশ্ন করা হয় এবং হচ্ছে প্রিলিমিনারিতে বার কাউন্সিলেও প্রশ্ন করা হয়, সো ইম্পর্টেন্ট একটা ল এভিডেন্স অ্যাক্টকে আমরা বলতে পারি, যেটি প্রিলিমিনারিতে এভিডেন্স অ্যাক্ট থেকে বার কাউন্সিলে 15টা প্রশ্ন করা হয়, জুডিশিয়ারিতে 3টা প্রশ্ন করা হয়, 2 থেকে 3টা। তাহলে প্রিলিমিনারি থেকে আমরা দেখতে পাচ্ছি বিজিএসে যে 100টা প্রশ্ন করা হয় তার মধ্যে 2 থেকে 3টা করা হয় এভিডেন্স অ্যাক্ট থেকে, আর বার কাউন্সিলে যে 100টা প্রশ্ন করা হয় তার মধ্যে 15টা প্রশ্ন করা হয় ফ্রম এভিডেন্স, ঠিক আছে, 2 থেকে 3 এবং হচ্ছে 15টা প্রশ্ন। তো আমরা চেষ্টা করব সবকিছু কিন্তু একেবারে কভার করার জন্য। তো এভিডেন্স অ্যাক্ট শুরু যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে বলবো হচ্ছে শুরুতে যাওয়ার জন্য, এভিডেন্স অ্যাক্টের শুরুতে প্রিলিমাস্টার আমাদের জন্য একেবারে কমপ্লিট একটা প্যাকেজ, একেবারে কমপ্লিট প্যাকেজ আমরা যদি বলি। প্রিলিমাস্টার পড়লে আশা করি প্রিলিমিনারিতে আমাদের অন্য কোনো কিছু টাচ করতে হবে না, এবং এটা একটা কমপ্লিট প্যাকেজ প্রিলিমাস্টার এবং আমার ক্লাস। আসুন আমরা শুরু করি। তো আজকের সেশন আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 16 আছে। সেখানে যাওয়ার আগে আমরা একটু ইন্ট্রোডাকশন দেখতে চাই, কিছু ইন্ট্রোডাকশন আছে যে বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিলিমাস্টারের প্রথম যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, প্রিলিমাস্টারের যে একটা খসড়া এভিডেন্স অ্যাক্টের যে একটা খসড়া ছিল, এই খসড়াটা কিন্তু ড্রাফট কপি যদি আমরা বলি, এটা প্রথম প্রস্তুত যিনি করেছিলেন স্যার হেনরি সামার মেইন, ওনার নামটা আমরা একটু নোট ডাউন করে নিই। হেনরি সামার মেইন, ওনার নামটা একটু নোট ডাউন করেন, হেনরি সামার মেইন। উনি হচ্ছে 1850 সালে কি করেছিলেন, আপনার এটার খসড়া ড্রাফট করেছিলেন 1850, এটা একটা নোট ডাউন আমরা করতে পারি। তাহলে এভিডেন্স অ্যাক্টের যে ড্রাফটটা ইনিশিয়াল স্টেজের মধ্যে, সেই ড্রাফটটা যিনি করেছিলেন ওনার হচ্ছে স্যার হেনরি সামার মেইন। পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট, এখানে ব্রিটিশ পার্লামেন্টের কথা কেন আসছে, কারণ আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু 1971, দেশ ভাগ হয়েছে 1947, এর আগে যে দীর্ঘ সময় সেই 1757 পলাশীর প্রান্তরে যে আমরা পরাজিত হয়েছিলাম, নবাব পরাজিত হয়েছিল, এই 1757 থেকে স্টার্ট করে দেশভাগ পর্যন্ত 1947 সাল পর্যন্ত 190 বা 200 বছর পর্যন্ত দীর্ঘ যে সময়কাল ছিল, এই সময়কাল আমরা ছিলাম হচ্ছে ব্রিটিশ কলোনি, আমরা ছিলাম ব্রিটিশের অধীনে, এবং এখানে একটা ব্রিটিশ পার্লামেন্ট ছিল। আমাদের বর্তমানে যে লগুলো, এগুলো ম্যাক্সিমামই কিন্তু পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট প্রণয়ন করেছে, ম্যাক্সিমাম না, মানে যেগুলো ইম্পর্টেন্ট ল, মেজর ল। তাহলে এই যে এভিডেন্স অ্যাক্ট, বর্তমান যেটা এভিডেন্স অ্যাক্ট আছে, দেখবেন যে এভিডেন্স অ্যাক্টের আমরা যদি বলি, এভিডেন্স অ্যাক্টের হচ্ছে আমরা এইভাবে লিখি, এভিডেন্স অ্যাক্ট 1872। তাহলে আমরা যদি আপনার 1872 দেখার সাথে সাথে আমরা বুঝে গেছি এটা বাংলাদেশ পিরিয়ড হয় নাই, কারণ বাংলাদেশ পিরিয়ড স্টার্ট করেছি আমরা 1971 থেকে।
আর আমরা বিফোর 1971 আমরা ছিলাম হচ্ছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের যে পিরিয়ড এটা ছিল হচ্ছে 1947 থেকে 1971। তাহলে এই সময়ে কিন্তু এটা প্রণয়ন হয় নাই। তাহলে এই যে এভিডেন্স অ্যাক্ট এটা প্রণয়ন হয়েছে কিন্তু ব্রিটিশ আমলে। তো ব্রিটিশ আমলে যেহেতু এটা প্রণয়ন হয়েছে এবং যেহেতু পাস্ট হয়েছে, এই জন্য আমরা বলছি আপনার 1871 সালে ব্রিটিশ পার্লামেন্ট কি করলো, স্যার জেমস স্টিফেনকে কি করলো, দায়িত্ব দিল আরেকটা ড্রাফট করার জন্য। জেমস স্টিফেনকে কি দিল, আপনার হচ্ছে দায়িত্ব দিল একটা ড্রাফট করার জন্য। এই দায়িত্বটা কত সালে দেওয়া হয়, 1871 সালে। তাহলে 1871 সালে ওনাকে দায়িত্ব দেওয়া হয়। এখন উনি একটা ড্রাফট করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেম, আমাদের যে লগুলো বর্তমানে হচ্ছে, যেমন ধরেন নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সাল, অথবা যদি দুদক আইন বলি, অথবা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, অথবা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, এই ধরনের যত লগুলো আছে আমাদের বাংলাদেশ পিরিয়ডে, আপনার ওগুলো কিন্তু তৈরি করার জন্য কিন্তু আইন কমিশন আছে। আইন কমিশন তৈরি করার পরেই কিন্তু এগুলো পার্লামেন্টে আপনার কি হয়, আমাদের যে সংসদ সদস্যরা আছেন আপনারা হয়তো ভালো করে জানেন, ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসায়ী। তো আপনার ওনারা আসলে বেসিক্যালি যে কাজটা করে সেটি হচ্ছে পাশ করে, ওনারা আইনগুলো পাশ করে। কিন্তু আইন যে প্রণয়ন, আমরা সংসদকে বলি দ্য মেকার অফ দ্য ল, কিন্তু আসলে সংসদে যেটা হয় বাস্তবিক পক্ষে সেটি হচ্ছে ল পাশ করে। আমাদের পার্লামেন্ট সদস্য যারা আছেন, সংসদ সদস্য, ওনারা হচ্ছে ল হচ্ছে পাশ করে। তাহলে ঠিক সেম ভাবে এই যে এভিডেন্স অ্যাক্ট স্যার জেমস স্টিফেন এটা ড্রাফট করেছেন 1871 সালে। এরপরে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে আপনার হচ্ছে 1872 সালে এই লটি কি হয়, আপনার পাশ হয় 1872 সালে। মোস্ট ইম্পর্টেন্ট আমরা দুইটা তথ্য বলেছি, সেটি হচ্ছে আপনার এই আইনটি যে ড্রাফট, বর্তমান যে এভিডেন্স অ্যাক্ট 1872, এটি ড্রাফটটা কে করেছেন, স্যার জেমস স্টিফেন। এই কথাটা মনে রাখবো, নাম্বার 1। এরপরে এই আইনটি কার্যকর হয় কত সালে, কখন থেকে এই আইনটা কার্যকর হয়, 1872 1 সেপ্টেম্বর থেকে এই লটি কার্যকর হয়। এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। 1872 সালের 1 সেপ্টেম্বর এই লটি কি হয়, আপনার কার্যকর হয় 1 সেপ্টেম্বর। তাহলে আমরা কিছু তথ্য আমরা পেয়েছি। প্রথমত হচ্ছে এই যে বর্তমান যেটা ড্রাফট, এর আগেও কিন্তু এভিডেন্স অ্যাক্টের একটা ড্রাফট ছিল, যেটা প্রথম যেটা করেছিলেন স্যার হেনরি সামার মেন 1850 সালে। এর পরবর্তীতে আরো বেশি উপযোগী করার জন্য, সাক্ষ্য আইনের একটা ভালো এক্সক্লুসিভ একটা সাক্ষ্য আইন প্রণয়ন করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস স্টিফেনকে দায়িত্ব দেয়, আপনি একটা কি করেন, এভিডেন্সের একটা ড্রাফট করেন। উনি একটা ড্রাফট করলো, ড্রাফটটা ব্রিটিশ পার্লামেন্টে সাবমিট করা হলো, এটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় 1872 সালে। এই লটি কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872 সালে। পরীক্ষায় আমাদের আসতে পারে কখন এই লটি কার্যকর হয়, 1872 সালের 1 সেপ্টেম্বর। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এবং বর্তমান যে এভিডেন্স অ্যাক্ট 1872, এই ড্রাফটটা কে করেছে, এটা করেছিলেন স্যার জেমস স্টিফেন। কত সালে ড্রাফটটা করেছেন, 1871 সালে এটা উনি করেছেন। এভিডেন্স অ্যাক্ট 1872, এটা বলার সাথে সাথে আমরা আইনটার নাম জানি। এই আইনকে আপনি চাইলে আরেকটা নামও ডাকতে পারেন, সেটি হচ্ছে 1872 সালের 1 নং আইন। এতটুকু বললেও কিন্তু হবে, এতটুকু মানে হচ্ছে সাক্ষ্য আইন 1872। আপনি সাক্ষ্য আইন মুখে না বলে শুধু যদি বলেন 1872 সালের 1 নং আইন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে প্রশ্ন হইতে পারে সাক্ষ্য আইন 1872 সালের কত নম্বর আইন, 1 নং আইন। এখন প্রশ্ন হতে পারে এটা কেন 1 নং? 1872 সালে অনেকগুলো ল প্রণয়ন হয়েছে। যেটি প্রথমে হয়েছে সেটা 1 নম্বর, যেটা এরপরে হয়েছে সেটা 2 নম্বর, যেটা এরপরে হয়েছে সেটি 3 নম্বর। ঠিক সেম ভাবে 2024 সালে যদি বাংলাদেশ পার্লামেন্ট যদি কোনো আইন পাশ করে, যেটা জানুয়ারিতে হয়েছে সেটা 1 নম্বর, যেটা ফেব্রুয়ারিতে হয়েছে সেটা 2 নম্বর, যেটা ফেব্রুয়ারির 3 তারিখ হয়েছে সেটা 3 নম্বর, যেটা ফেব্রুয়ারির 5 তারিখ হয়েছে সেটা 4 নম্বর। এইভাবে কিন্তু সিরিয়াল হয়। আপনাকে যদি কেউ যদি বলে এভিডেন্স অ্যাক্ট কত নং আইন, তখন আপনি যদি বলেন 1 নং, তাহলে ভুল হবে। তখন আপনাকে বলতে হবে 1872 সালের 1 নং আইন, আপনাকে সালটা মেনশন করতে হবে। ঠিক আছে, এটা নর্মালি 1 নং আইন না। সালভিত্তিক লগুলোকে কি করা হয়, একটা সিরিয়াল আছে। প্রতি বছর যে লগুলো পাশ করা হবে এগুলোর একটা সিরিয়াল আছে, মানে প্রথম থেকে সিরিয়াল। তাহলে 1872 সালে সরকার অনেকগুলো ল প্রণয়ন করেছে, তার মধ্যে সাক্ষ্য আইন ছিল নাম্বার 1। তাহলে 1872 সালের 1 নং আইন এভাবেও আপনি বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন সাক্ষ্য আইন 1872। পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইভাতে জিজ্ঞেস করে সাক্ষ্য আইন কত নং আইন, 1 নং আইন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, এগুলো যদি আমরা যদি একটু সামারি যদি করতে চাই, বইয়ে লেখা 1877 সালের 1 নং আইন, এস এম ইব্রাহিম বইয়ে লেখা আছে 1877 সালের।
1877 সালের, এখানে তো লেখা আছে 1872 সালের, আপনি 77 কোথায় পেয়েছেন? 1872 সালের 1 নং আইন। আচ্ছা, আমরা প্রথমে আবার একটু বলে ফেলি, তাহলে সাক্ষ্য আইনের যে প্রথম যে একটা ড্রাফটের কথা আমরা বলছি একেবারেই সেটা হচ্ছে করেছিলেন স্যার হেনরি সামারম্যান 1850 সালে। এরপরে সাক্ষ্য আইনটাকে আরো এক্সস্টিভ করার জন্য, এটা স্মার্ট ওয়েতে করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট দায়িত্ব দিয়েছে। আমাদের মাথায় প্রশ্ন হতে পারে কেন বাংলাদেশ পার্লামেন্ট এই দায়িত্ব দিল না? তখন বাংলাদেশ ছিল না, আমরা তখন ছিলাম হচ্ছে ব্রিটিশ কলোনি। তাহলে এরপরে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস স্টিফেনকে দায়িত্ব দিল, আপনি একটা ড্রাফট করেন। এই দায়িত্বটা ওনাকে দেওয়া হয় 1871 সালে। উনি একটা ড্রাফট করে সংসদে সেটি সাবমিট করে ব্রিটিশ পার্লামেন্ট সেই আইনটা পাশ করে কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872, এবং ওটি ছিল ওই বছরের নাম্বার 1 আইন। এর আগে আইন প্রণয়ন হয় নাই, এই জন্য এটাকে বলে 1871 সালের 1 নং আইন বা 1872 সালের 1 নং আইন। পরীক্ষা ইনফর্মে তো যে প্রশ্নগুলো আসতে পারে, এটি কত নং আইন, এটি কখন কার্যকর হয়, এই ড্রাফটটা কে করেছিলেন, বর্তমান সাক্ষ্য আইন যেটা সেই ড্রাফটটা কে করেছিল, এর বাইরে ইন্ট্রোডাক্টরি প্রশ্ন হবে না। ওকে, আচ্ছা, এবার আমরা আর একটু সামনে যাব। ওকে, অনেকে আপনারা জয়েন করেছেন। ওকে, অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা যে তথ্যগুলো দিয়েছি, আশা করি এই জায়গাতে আপনাদের কি কোনো ধরনের কনফিউশন আছে, একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। ক্লাস যখন আমরা শুরু করেছি তখন অনেকেই জয়েন করেছিল। ক্লাসের শুরুতে যারা থাকবে, ক্লাসের শেষ পর্যন্ত কিন্তু তারা থাকতে পারবে না, ঠিক আছে? কারণ পৃথিবীতে সব কাজ সবাইকে দিয়ে হবে না, এটি আমিও জানি, আপনারাও জানেন। সব কাজ সবাই করতে পারবে না, এই জন্য আমরা সবাইকে পাশও করাইতে পারি না। এই জন্য বার কাউন্সিল বা জুডিশিয়ারি বলি, জুডিশিয়ারিটা আসলে বলার সুযোগ নেই, প্রতি বছর 100 জনই নেয়, সেক্ষেত্রে 1000 জন ভালো করলেও কিন্তু নেওয়ার সুযোগ নেই। কিন্তু বার কাউন্সিলে সেই সুযোগটা আছে। সুযোগ থাকার সত্ত্বেও প্রতি বছর লয়ার হয় মাত্র 7 জন। গত বছর লয়ার হয়েছে 7 জন, এবছর সেই সংখ্যাটা হইতে পারে 10 জন, এর বেশি কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ক্লাসে যারা শুরুতে জয়েন করেছেন তারা শুরু শেষে নাও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা শেষ পর্যন্ত টিকে থাকবে ক্লাসে, পরীক্ষায়, তাদের 90% পাস করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ আমারও নেই, আশা করি আপনাদেরও থাকবে না। আমরা একটা স্মার্ট প্রিপারেশনের কথা বলছি, যেটি হবে পরিশ্রমের মাধ্যমে অর্জিত, যেটি হবে পরিশ্রমের মাধ্যমে সবকিছু হচ্ছে চালিত, যেটি হবে আমাদের মেধার মাধ্যমে পরিচালিত, পরিশ্রমের মাধ্যমে অর্জিত। এখানে ক্লাসে আসলাম, দেন বের হয়ে গেলাম, আপনার হচ্ছে ডান্সিং মোডে, আশা করি আমার মনে হয় না কিছু হবে। আশা করি শুরুতে থাকবেন, শেষও থাকবেন। আচ্ছা, তামিনা আক্তার বলেছেন স্যার আমি পরীক্ষা দিতে পারিনি। আমরা পড়াচ্ছি সাক্ষ্য আইন, আপনি সাক্ষ্য আইনের মাঝখানে ক্লাসে দাঁড়িয়ে যদি বলেন যে আমি পরীক্ষা দিতে পারি নাই, কোথায় কোন কমেন্টটা আমরা করব? এটাও কিন্তু একটা লার্নিং এর পার্ট। সো এমন একটা কমেন্ট করা যাবে না যেটা আসলে যাচ্ছে না, আপনি এটা এখানে বলবেন না, ঠিক আছে? আমরা পড়াচ্ছি, আপনি যদি বলেন আমার আচ্ছা যাই হোক, আশা করি এই ধরনের কথা বলবেন না। তবে আমি আশা করবো আপনারা স্যার বোর্ডে শুধুমাত্র চলমান আলোচনার বিষয়টুকু লেখা থাকলে ভালো হয়। চলমান আলোচনার বিষয় বোর্ডে কেন থাকবে, সবকিছু থাকবে মাথায়, নট খাতায়। এবারে আমরা আরেকটু সামনে যাব, যে বিষয়গুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করেছি, আমি আশা করছি সেই বিষয়গুলো আপনাদের কাছে ভেরি মাচ ক্লিয়ার। এবার আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সাক্ষ্য আইন, আচ্ছা সাক্ষ্য আইন আমরা আগে স্টার্ট করি, দেন আমরা সামনে যাব। প্রথমে আমরা 1 নং ধারাটা একটু দেখে ফেলি, এখানে কি কি আছে দেখি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেখানে আমরা 1850 সালের একটা কথা বলেছি, ঠিক আছে? এরপর আমরা 1871 সালে আপনার স্যার জেমস স্টিফেন যে ড্রাফট করেছে সেই বিষয়টা আমরা মেনশন করেছি, ড্রাফটের বিষয়টা। এরপরে 1872 সালের 1 সেপ্টেম্বর এটা যে কার্যকর হলো আমরা সেটা বলেছি, এবং বলেছি এটা হচ্ছে 1 নং আইন। এখান থেকে প্রশ্ন আশা করি চলে আসবে, যদি ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে যদি তারা প্রশ্ন করতে চাই। ধারা 1-এর মধ্যে, ধারা 1 মনে রাখার দরকার নাই, বাট ধারা 1-এর মধ্যে কিছু কথা বলা আছে, আমরা একটু কথাগুলো দেখতে চাই কি কি বলেছে। প্রথমত এই আইনটার নাম কি হবে সেটা এখানে বলা আছে, আমরা সেটা আগেই বলে ফেলেছি, এটার নাম হচ্ছে সাক্ষ্য আইন 1872, নাম্বার 1।
নাম্বার 2-তে এটা কোথায় কোথায় প্রয়োগ করা যাবে সেটি কিন্তু স্পষ্ট করে বলা আছে। আমাদের থেকে আমরা সেখান থেকে এটা নোট নিতে পারি, এটা কোথায় কোথায় আপনি প্রয়োগ করতে পারবেন। এটা হচ্ছে সারা বাংলাদেশ, এখানে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ এটার অ্যাপ্লিকেশন আছে, নাম্বার 1। নাম্বার 2, যত আদালত আছে বাংলাদেশে সামরিক আদালত সহ সকল কোর্টে সকল আদালতে আপনার এভিডেন্স অ্যাক্ট কি করতে পারবেন, আপনি প্রয়োগ করতে পারবেন। এবং সকল প্রকার বিচারিক কার্যক্রম যত আদালত আছে এবং যত বিচারিক কার্যক্রম আছে সব জায়গায় এভিডেন্সের কি আছে, প্রয়োগ আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে আপনার হচ্ছে পরীক্ষায় যে বিষয়টা আসবে সেটি হচ্ছে কোথায় এটার প্রয়োগ করা যাবে না, সেটা আমরা একটু দেখে নিতে চাই। কোথায় কোথায় প্রয়োগ করা যাবে না। নাম্বার 1, আমরা একটু আগে বলেছি সামরিক আদালতে আপনার এটা প্রয়োগ করা যাবে, ঠিক আছে। কিন্তু 3টা ল আছে, যে 3টা আইনের মাধ্যমে যদি কোনো সামরিক আদালত করা হয়, অন্যভাবে করা হলে সমস্যা নাই, কিন্তু আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট এবং হচ্ছে এয়ারফোর্স আইন, ঠিক আছে, সেনাবাহিনী আইন, নৌবাহিনী আইন এবং বিমান বাহিনী আইন। তাহলে 1972 সালের সেনাবাহিনী আইন, আপনার হচ্ছে আর্মি অ্যাক্ট, সেনাবাহিনী আইন, নেভি অর্ডিন্যান্স, নেভি এবং হচ্ছে এয়ারফোর্সের যে লটা আছে, এই 3টা আইনের মাধ্যমে যদি কোনো আপনার কি করা হয়, সামরিক যদি কোনো আদালত যদি করা হয়, এই সামরিক আদালতের মধ্যে আপনি এভিডেন্স অ্যাক্ট আনতে পারবেন না। কিন্তু এই আইন ছাড়া অন্য কোনোভাবে যদি সামরিক আদালত গঠিত হয় সেই ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট আসবে। কিন্তু সামরিক আদালতটা যদি ফর্ম হয়, গঠিত হয় এই 3টা ল অনুসারে, সেই সামরিক আদালতে আপনি এভিডেন্স আনতে পারবেন, এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কথা এখানে বলা আছে, সেটি হচ্ছে সালিশের যদি কোনো কার্যক্রম হয় অথবা এফিডেভিট, তাহলে আদালত বা অফিসারের নিকট উপস্থাপিত এফিডেভিট বা সালিশের কার্যক্রম। আপনারা কি এফিডেভিটের কার্যক্রম দেখেছেন? আচ্ছা, এফিডেভিটের কার্যক্রম আপনারা হয়তো দেখেন নাই, আমি বলে দিচ্ছি। তাহলে এফিডেভিটের যদি কোনো কার্যক্রম হয় অথবা যদি আরবিট্রেশন, আমাদের একটা আরবিট্রেশন অ্যাক্টও আছে, সালিশ যেটাকে আমরা বলি, এটা হচ্ছে বিচারের চাইতে একটু ডিফারেন্ট একটা কার্যক্রম বা প্রসিডিং। তাহলে এফিডেভিটের যদি কোনো কার্যক্রম হয় অথবা আরবিট্রেশনের যদি কোনো কার্যক্রম হয়, এখানেও কিন্তু কি আসবে না, এভিডেন্স অ্যাক্ট আসবে না। এখন এফিডেভিটের কার্যক্রমটা কি? এফিডেভিট হয়তো আপনারা কোর্টে অনেকে করেছেন, 2000 টাকা আমরা নিই, 1500 টাকা নিই। এফিডেভিটটা আমরা লিখি, স্টাম্পে লিখি, 300 টাকার স্টাম্পে লেখার পরে কোর্টে দিই। কোর্টে যিনি এফিডেভিট যিনি করতে গেছে ওনাকে জিজ্ঞেস করে আপনার নাম কি, কি সমস্যা, এগুলো জিজ্ঞেস করে, দ্যাটস ইট, এটা এখানে শেষ। সেখানে সাক্ষ্য আইনের কোনো প্রয়োগ নেই, কারণ কাজটা খুবই সামারি একটা কাজ। ঠিক সেম ভাবে আরবিট্রেশনও কিন্তু এভিডেন্স অ্যাক্টের যে বিষয়গুলো আছে, আমরা একটু পরে দেখবো এভিডেন্স অ্যাক্টে কি আছে, এগুলো কিন্তু সেখানে প্রয়োগ হয় না। তাহলে কোথায় কোথায় হয় না সেটা আমরা একটু সামারিলি বলে ফেলি। সামরিক আদালত যদি গঠিত হয় অ্যাজ পার আর্মি ল, আর্মি অ্যাক্ট, নেভি অর্ডিন্যান্স এবং হচ্ছে এয়ারফোর্স অর্ডিন্যান্স, এয়ারফোর্স যে লটা আছে, বিমান বাহিনীর আইন, নৌবাহিনীর আইন এবং সেনাবাহিনীর আইন অ্যাক্ট, 3টা ল, একটা হচ্ছে 1952 সালের, 1961 সালের এবং হচ্ছে 1953 সালের। এই 3টা আইন অনুসারে যদি কোনো সামরিক আদালত গঠিত হয় সেখানে প্রয়োগ করা যাবে না। আর একটা জায়গায় প্রয়োগ করা যাবে না, সেটি হচ্ছে এফিডেভিট এবং হচ্ছে আপনার সালিশের কার্যক্রম। তাহলে প্রসিডিং অফ এভিডেন্স এবং প্রসিডিং অফ আরবিট্রেশন, আরবিট্রেশনের ক্ষেত্রে এভিডেন্স ল, এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যাবে না। তারপরে কোথায় করা যাবে না, এভিডেন্স অ্যাক্ট, এফিডেভিটের ক্ষেত্রে, আরবিট্রেশনের ক্ষেত্রে। আর 3টা ল যেগুলো বলেছি সেগুলো অনুসারে যদি কোনো সামরিক আদালত গঠিত হয় সেই ক্ষেত্রে আপনি এভিডেন্স ল আনতে পারবেন, এভিডেন্স প্রয়োগ করা যাবে না। এই বিষয়গুলো ছাড়া দুনিয়ার সকল ক্ষেত্রে আপনি এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। রাকিব শুভ বলেছেন, স্যার ম্যাম সেকশন 8 পর্যন্ত পড়িয়েছে, তো 8 পর্যন্ত উনি পড়িলে কি আমি পড়াইতে পারবো না? ঠিক আছে, হ্যাঁ উনি পড়িয়েছেন, আমিও পড়াচ্ছি, আর কি সমস্যা আছে? আমরা স্টার্টিং যাচ্ছি, এটা তো উনি পড়িয়েছে, আপনি যা শিখেছেন আমি পড়ানোর পর আরো শিখবেন, স্টেপ বাই স্টেপ যাবো, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। যত থেকে পড়বেন তত বেশি শিখবেন, এখানে আসলে বিষয়টা এরকম না। উনি যা পড়িয়েছে হয়তো আমি সেটা পড়াবো না, উনি যে স্টাইলে পড়িয়েছে হয়তো আমি সেই স্টাইলে যাবো না, আমাদের ডিফারেন্ট স্টাইল, এই জন্য আমরা স্টার্টিং থেকে যাচ্ছি। আর আমাদের তো ক্লাস হবে, কালকেও ক্লাস আছে, পরশু আছে। একটা এভিডেন্স ল শেষ করতে যেখানে একটা ইউনিভার্সিটিতে 1 বছর চলে যায়, আমরা 15 দিনে আমরা ক্লাস 15 দিনে শেষ করব, 6টা-7টা ক্লাসের মধ্যে বেস্ট ওয়েতে প্রিলিমিনারি জন্য শেষ করব। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, আশা করি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন।
ওকে, এবার আমরা আরেকটু সামনে যাব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনেকগুলো বিষয় আমরা দেখলাম। প্রথমত আমরা এভিডেন্স অ্যাক্টের ব্যাকগ্রাউন্ডটা চেক করেছি, হিস্ট্রিটা আমরা চেক করেছি, এভিডেন্স অ্যাক্ট আপনি কোথায়, এভিডেন্স অ্যাক্ট কীভাবে উৎপত্তি হয়েছে, ডেভেলপমেন্ট অফ এভিডেন্স অ্যাক্ট আমরা দেখেছি। বর্তমান যে এভিডেন্স লটা আছে সেটির দ্বারা একের মধ্যে কিছু বিষয় আছে, টুকটাক বিষয়, এটার নাম কি, এটা কোথায় প্রয়োগ করা যাবে, কোথায় যাবে না, সেই বিষয়গুলো আমরা বলেছি। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 মোস্ট ইম্পর্টেন্ট। সেকশন 3-তে যাওয়ার আগে আমরা কিছু বিষয় আমরা দেখে নিতে চাই যেটা আমাদের জন্য প্রয়োজন, সে বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, তাহলে প্রথম বিষয় হচ্ছে আসলে এভিডেন্স বিষয়টা কি, যার মাধ্যমে আপনি কোনো একটা বিষয় প্রমাণ করবেন অথবা প্রমাণ করতে বাধা দিবেন। যেই বিষয়টা, যেই বিষয়গুলো, যেই কথাগুলো, যে স্টেটমেন্টগুলো, যে ডকুমেন্টসগুলো আপনার মামলাকে প্রমাণ করবে, আপনার বিষয়টাকে প্রমাণ করবে, মিথ্যা প্রমাণিত করবে, সত্য প্রমাণিত করবে, ওই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে এভিডেন্স। এখন হচ্ছে হোয়াট ইজ এভিডেন্স। এই হোয়াট ইজ এভিডেন্স এই সংজ্ঞাটা কিন্তু এভিডেন্স একটা নেই। আমরা এখন চেক করবো এভিডেন্স এটা কি কি সংজ্ঞা দেওয়া আছে এবং কত ধরনের, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ এভিডেন্স, এই সম্পর্কে কিন্তু এভিডেন্স একটা কিছু বলা নাই। তো অনেকে জিজ্ঞেস করে কয় ধরনের এভিডেন্স আছে, কিন্তু এখানে কয় ধরনের এভিডেন্স হইতে পারে সেই সম্পর্কে কিছু বলা নাই, কিন্তু অনেক ধরনের এভিডেন্সের কথা এখানে বলা আছে। তাহলে এভিডেন্স হচ্ছে আসলে কিছু ডকুমেন্টস, তারপরে হচ্ছে কিছু স্টেটমেন্ট, কিছু ডকুমেন্টস, যেগুলো আপনার মামলাটাকে প্রমাণে সহযোগিতা করবে, আপনার মামলাটা, আপনার দাবিটা, আপনার ক্লেমটা, আপনার চার্জটা, আপনার কমপ্লেনটা প্রমাণ করবে। সেই বিষয়গুলোকে আমরা এভিডেন্স হিসেবে কাউন্ট করছি। কিন্তু হোয়াট ইজ এভিডেন্স, it is not, আপনার হচ্ছে has not been defined by the evidence act। আমরা যদি দেখি এখানে হোয়াট ইজ এভিডেন্স, এটা কিন্তু এখানে মেনশন করা নেই। তাহলে এখানে কি কি মেনশন করা আছে আমরা একটু দেখতে চাই। তার আগে আমরা একটু বলতে চাই কয় ধরনের এভিডেন্স আছে। অনেক ধরনের এভিডেন্স আছে, যেমন হচ্ছে ধরেন এখানে আমরা যদি দেখি, আমরা ওরাল এভিডেন্সের কথা একটু পরে দেখবো, ওরাল এভিডেন্স। তারপর আমরা দেখবো হচ্ছে আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এরপর আমরা দেখবো আপনার হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এরপর আমরা দেখবো হচ্ছে ফরেন্সিক এভিডেন্স, এরপর আমরা দেখবো ডিজিটাল এভিডেন্স, এরপর আমরা দেখবো প্রাইমারি এভিডেন্স, এরপর আমরা দেখবো সেকেন্ডারি এভিডেন্স, এরপর আমরা দেখবো পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট, তারপরে হচ্ছে এখানে আর অনেক ধরনের বিষয়গুলো আছে। তাহলে ডিরেক্ট অর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স, ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে, ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে, অনেক ধরনের এভিডেন্স আছে, ডিজিটাল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স। কিন্তু স্পেসিফিক করে যদি বলেন যে এভিডেন্স কয় ধরনের, এটার আসলে কোনো ধরনের উত্তর সাক্ষ্য আইন আমাদেরকে দেয়া নাই। সেই জন্য আমরা নিজেরাও বলতে পারছি না যে এভিডেন্স কয় ধরনের আছে। তবে বিভিন্ন ধরনের এভিডেন্স আছে। মৌখিক এভিডেন্স আছে, যেটা মুখে গিয়ে আমি বলবো হ্যাঁ আমি দেখেছি বিষয়টা কি বিভৎসভাবে সেই সকিনাকে গালি দিয়েছে, আফসোস মাননীয় আদালত, এটা আমি মুখে বলেছি, ওরাল এভিডেন্স। মাননীয় আদালতের কাছে আমি একটা ছবি নিয়ে এসেছি, এই যে মাননীয় আদালত আপনি দেখুন, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এই যে তার দিকে আমি তাকিয়ে আছি এক পলকে, ছবি, ডকুমেন্টারি এভিডেন্স। এরপরে হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এরপরে যদি আমরা বলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স নিয়ে একটু পরে বলবো, ব্লাড, তারপরে হচ্ছে ডিএনএ রিপোর্ট, ব্লাড রিপোর্ট, ফিঙ্গার ইমপ্রেশন, আইরিশ ইমপ্রেশন, এই ধরনের অনেকগুলো বিষয় আছে, এগুলোকে আমরা বলি ফরেন্সিক। আপনারা হয়তো শুনেছেন যে ফরেন্সিক রিপোর্টের জন্য ওয়েট করছে, সকিনা সুইসাইড করেছে, ফরেন্সিক রিপোর্ট আসুক, সে কেন সুইসাইড করেছে, মেডিকেল রিপোর্ট আসুক, এগুলো দেখলেই দেন বুঝতে পারবো সে তার সন্তান কিনা, ডিএনএ রিপোর্ট আসুক, এগুলো হচ্ছে ফরেন্সিক, গুলো আমরা পড়বো। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা পড়বো, একটু পরে আমরা সেই বিষয়গুলো নিয়ে করবো। ডিজিটাল এভিডেন্স, কোর্টের মধ্যে হঠাৎ করে দেখবেন যে ভিডিও নিয়ে আসছে মাননীয় আদালত, এই যে দেখেন তার সাথে আমার কি ছিল, এই যে ভিডিও, এই যে দিস ইজ দ্য ডিজিটাল এভিডেন্স, এই যে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল এভিডেন্স, এই যে গানের সাউন্ড শোনা যাচ্ছে, মিউজিক, ডিজিটাল এভিডেন্স, এই যে ভিডিও, ডিজিটাল এভিডেন্স, এই যে ড্রোনের রেকর্ড, ডিজিটাল এভিডেন্স। এই ধরনের অনেক ধরনের এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স আছে। প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স কোনটা? আমি আপনাকে একটা চিঠি দিয়েছি, আপনি কোর্টে সিডিটা সাবমিট করেছেন, দিস ইজ দ্য প্রাইমারি এভিডেন্স। আপনি সিটি সাবমিট না করে তার ফটোকপি দিয়েছেন, দিস ইজ দ্য সেকেন্ডারি এভিডেন্স। তারপরে হচ্ছে সরকারি কার্যক্রমে যত ধরনের ডকুমেন্ট সেখানে কি করা হয়, রক্ষা করা হয়, রাখা হয়,
দিস ইজ দ্য পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্টের বাইরে যেগুলো আছে, দিস ইজ দ্য প্রাইভেট ডকুমেন্ট। এগুলো সব কিছু অল আর দ্য ভেরিয়াস ফর্মস অফ এভিডেন্স। এই ধরনের অনেক ধরনের কি আছে, এভিডেন্স আছে। তো আমরা রিটেনের ক্ষেত্রে এই এভিডেন্সগুলো নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, আমরা ওকে, আমি এখানে ক্লাস নিচ্ছি, গ্রুপের মধ্যে ক্লাসরুমের মধ্যে ঝগড়া লেগেছে, মিস্টার রাকিব শুভ তাসনিয়া তাসনিম আপুকে ডিস্টার্বের কথা নিয়ে আসছেন। এটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। প্রশ্ন হচ্ছে একটা ক্লাসে স্টুডেন্টরা ক্যাশ করেছিল কিনা। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুই একটা কমেন্টস, এগুলো হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। যে ডিস্টার্ব যে হয়েছে ক্লাসে তার একটা প্রমাণ হচ্ছে কি, আপনি কি তাকে, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম কিনা বা আমি ডিস্টার্ব করেছি কিনা। দিস ইজ দ্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এবং এগুলো কিন্তু একই সাথে ডিজিটাল এভিডেন্স। এই যে আপনার হচ্ছে কমেন্টগুলো হচ্ছে ডিজিটাল এভিডেন্স, কারণ এটা আমাকে দেখাইতে হবে প্রিন্ট করে এবং মোবাইলটা নিয়ে দেখাইতে হবে মাননীয় আদালত। এই যে দেখেন কমেন্টস, ক্লাসে ডিস্টার্ব করেছে, এই যে কমেন্টস, দিস আর ডিজিটাল এভিডেন্স। কারণ এটা মোবাইলের মাধ্যমে দেখাইতে হবে এবং এখানে ছবি আকারে দেওয়া আছে। ঠিক আছে স্যার, কল রেকর্ডিং কি অ্যাজ অ্যান এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্টেড? হোয়াই নট, অবশ্যই অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আগে ছিল না, এখন অ্যাকসেপ্টেড। তাহলে অনেক ধরনের এভিডেন্স আছে, আমরা একটু দেখবো কি কি ধরনের এভিডেন্স আছে। ঠিক আছে, কিন্তু একটা বিষয়, what is evidence, what are the kinds of evidence, what is circumstantial evidence, what is documentary evidence, what is digital evidence, what is আপনার হচ্ছে primary evidence, what is secondary evidence, what is public documents, what is